লজ্জাবতী পাতায় হাত দিলে পাতাগুলো গুটিয়ে যায়, এটা তো তোমরা সকলেই ছোটবেলা থেকেই জানো। কিন্তু ভেবে কি দেখেছো যে আম গাছের বা জাম গাছের পাতায় হাত দিলে এগুলো কেন গুটিয়ে যায় না? দুটোই তো উদ্ভিদ। তাহলে একজনের এই ব্যবহার আর একজনের কেন নয়? এদের কি স্নায়ু আছে? ভালো করে প্রশ্ন করো নিজের মনের মধ্যে। নাকি এদের ব্রেন আছে? আচ্ছা ধরো, তুমি ভুল করে কোনো গরম চায়ের কাপে হাত দিয়ে ফেলেছো। তুমি কি সেই হাতটা সেখানে রেখে দেবে নাকি সেখান থেকে সরিয়ে নেবে? নিশ্চয়ই সরিয়ে নেবে। এই যে গরম লাগা অনুভব করা, এটা তোমাকে সংবেদনশীলতার একটা উদাহরণ দিচ্ছে। এখানে গরম বা তাপ, এটা হলো উদ্দীপক, আর তোমার হাত সরিয়ে নেওয়া হলো সাড়া প্রদান। জীব জীব মাত্রই এই কাজটা করে। ওকে, জীবজগতে এটাই কিন্তু ঘটনা ঘটে থাকে, যে যদি তুমি রেসপন্স দিতে পারো তাহলে তুমি সাড়া প্রদান করছো উদ্দীপকের মাধ্যমে, অর্থাৎ তুমি রেসপন্স পাচ্ছ। খেয়াল করে দেখো, জানলার পাশে গাছ লাগালে সেই গাছটি জানলার আলোর প্রভাবে সেদিক থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি একটি গাছকে টবে বসাও, তাহলে সেই পাতা সূর্যের আলোর দিকে কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। এটা কেন হচ্ছে? এটাই হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান। তোমাদের ক্লাস 10 দশম শ্রেণীর জীবনবিজ্ঞানে প্রথম চ্যাপ্টারে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, এবং সেই উত্তরগুলো আজকে আমরা ধীরে ধীরে জানব। তো হ্যালো স্টুডেন্ট, স্বাগতম তোমাদের সকলকে তোমাদের স্কোর মাইন্ড ইউটিউব চ্যানেলে। গত 3 বছর এই চ্যানেলে কোনো ক্লাস হয়নি, কিন্তু পড়াশোনা তো আর থেমে থাকে না। তাই আজ থেকে শুরু করতে যাচ্ছি আমরা আমাদের নতুন পথযাত্রা, একেবারে নতুন করে এবং একেবারে সহজ করে। হয়তো ভাবছো, দাদা অনেক দিন কোথায় ছিলেন? হ্যাঁ, গত 3 বছর কোনো ভিডিও দেওয়া হয়নি, চ্যানেলের নামও বদলে গেছে, কিন্তু বিষয়টা এবং বোঝানোর স্টাইলটা আমি আরও সহজ করে এনেছি। একদম সহজ করে বোঝাবো তোমাদের। আজ আমরা শুরু করছি প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। কি শুরু করছি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই ভিডিওটা কিন্তু সকলের প্রয়োজন। যারা জিএনএম এবং এএনএম এর এক্সাম দেবে তাদের সকলকে বলছি, এই ভিডিওটা তোমরা দেখো। প্রথম চ্যাপ্টারের এটা প্রথম পার্ট 1, এটা পার্ট 1। এই ভিডিওটা দেখলে তোমরা সকলেই সব কিছু বুঝতে পারবে, যে উদ্ভিদের স্নায়ু নেই তাহলে তারা এটা কি করে করে, এবং জগদীশচন্দ্র বসু কি প্রমাণ করেছিলেন, সব কিছু আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা আহ, শুরু করছি উদ্ভিদের চলন স্বাভাবিকত, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। কে এটি প্রমাণ করেন, কিভাবে করেন, হ্যাঁ, কোন কোন উদ্ভিদ সাড়া দেয়, কোন কোন উদ্ভিদ সাড়া দেয় না, এবং কি কিভাবে সাড়া দেয়, সব কিছু আমরা জেনে নেব। ওকে, তো এই চ্যাপ্টারে আমরা যা কিছু শিখব, তার প্রথম ইন্ট্রোডাকশন হলো সজীব বস্তু হলো স্বপ্রজনন সক্ষম এবং স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা, যা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে পারে। আর উদ্ভিদের সাড়া প্রদান নির্দিষ্ট প্রকার চলন এর মাধ্যমে সম্পন্ন হয়। এবং এই ইউনিটে আরও কিছু শিখবো, সেটা হচ্ছে উদ্ভিদের চলন সম্পর্কে। ওকে, প্রথমে বিষয়টি আসি, জীব ও জীবের সংবেদনশীলতা। বিশ্বব্রহ্মাণ্ডে এই বিস্ময়কর সৃষ্টি হলো জীবন। জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো পরিবেশের পরিবর্তনের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া ও সাড়া দেওয়া। আর সেন্সিভিটি কি জিনিস বা সংবেদনশীলতা কি? আমি তোমাকে আর একটা উদাহরণ দিতে পারি। ধরো তোমাকে মশা কামড়ালো বা তোমাকে সাপে কামড়ালো, আশা করি তোমাকে না কামড়াক, কোনো প্রাণীকে কামড়ালো, সে রেসপন্স করছে, কিন্তু কোনো জড়বস্তু কিন্তু সেই রেসপন্স দিচ্ছে না। এই যে রেসপন্স দেওয়া, এই যে সংবেদনশীলতা, এই যে সেন্সিভিটি, এটা কিন্তু জীবের ক্ষেত্রেই সম্ভব। আর জীবের মধ্যে প্রাণী এবং উদ্ভিদ উভয়ই কিন্তু এই সংবেদনশীলতায় সাড়া দেয়। তো পরিবর্তিত পরিবেশে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, সেটাই কিন্তু সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। তো জীব পরিবেশের মধ্যে সমন্বয় সাধন জীবের অস্তিত্ব রক্ষা করে সাহায্য করে। ওকে, স্বাভাবিকত এই সেন্সিটিভিটি বা তোমার সংবেদনশীলতা, এটি কিন্তু উদ্দীপকের প্রভাবে ঘটে থাকে।
পরিবেশের যে পরিবর্তন জীব শনাক্ত করতে পারে বা জীবকে সাড়া প্রদানে সাহায্য করে তাকে বলা হয় উদ্দীপক। আর এই উদ্দীপক দুভাগে ভাগ করা যেতে পারে, এক হচ্ছে বাহ্যিক উদ্দীপক আর দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। অর্থাৎ যদি কোনো উদ্দীপক জীবদের বাইরে থেকে আসে বা বাইরের পরিবেশ থেকে আসে তাকে বাহ্যিক উদ্দীপক বলবো, আর যদি কোনো উদ্দীপক জীবের অভ্যন্তরীণ সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। অর্থাৎ আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো একটু আগে তোমাদের বললাম যদি কোনো গরম কাপে হঠাৎ করে হাত লাগে এবং সেই ক্ষেত্রে তুমি হাতটা কি করবে, সেখান থেকে সরিয়ে নেবে। তাহলে এখানে তাপ হচ্ছে সেই উদ্দীপক, অর্থাৎ বাইরে থেকে ভেতরে যাচ্ছে, বাহ্যিক উদ্দীপক। কিন্তু ধরো কোনো একটা গল্প বা কোনো একটা শব্দ শুনে তুমি ভয় পেয়ে গেলে এবং চমকে গেলে, সেই ক্ষেত্রে আহ, সেই ক্ষেত্রে তোমার যে ভয় তৈরি হলো সেই ভয়টা কিন্তু তোমার অভ্যন্তরীণ উদ্দীপকে কাজ করলো। সেটা কে করলো? হরমোন। আসবো পরবর্তী ভিডিওতে, আমরা অবশ্যই সেই বিষয়গুলো জানবো। এছাড়া রয়েছে বিভিন্ন আয়ন এবং কোষের রসস্ফীতি, চাপ। আর বাহ্যিকের মধ্যে দেখলাম আলো, তাপ, অভিকর্ষ, জল ও স্পর্শ। এবার আসি সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন। প্রাণীদের মতো উদ্ভিদের কোনো স্নায়ুতন্ত্র নেই এবং তাদের কোনো ব্রেনও নেই, তাহলে তারা কি করে এই সমন্বয় সাধন করে? এটা স্বাভাবিকত দুভাবে দুভাবে হয়ে থাকে, এক হচ্ছে রাসায়নিক সমন্বয়, এক হচ্ছে ভৌত সমন্বয়। রাসায়নিক সমন্বয় যেটাকে বলা হচ্ছে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোনের মাধ্যমে, এবং বাহ্যিক উদ্দীপকের মাধ্যমে সেটা হচ্ছে রসস্ফীতি, চাপের পরিবর্তনের মাধ্যমে। ওকে, আচ্ছা। এবার মূলত উদ্ভিদ ও প্রাণীর মধ্যে দুটি বিষয় নিয়ে আমাদের পার্থক্য বা তফাৎ দেখতে পারি। এক হচ্ছে উদ্ভিদ একটি নির্দিষ্ট স্থানে বসবাস করে, অর্থাৎ একটি জায়গায় স্থিরভাবে থাকে। আর প্রাণী সচরাচর চলাচল করতে পারে, অর্থাৎ চলন এবং গমন, মুভমেন্ট এবং লোকোমোশন। চলন বলতে কি, যদি কোনো জীব এক স্থানে স্থির থেকে তার স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে। এক্ষেত্রে স্বাভাবিকত মূলত উদ্ভিদদের দেখা যায়। হ্যাঁ, উদ্ভিদ বিভিন্ন ধরনের হয়, পাহাড়ি উদ্ভিদ, জঙ্গলের উদ্ভিদ, মরুভূমির উদ্ভিদ, হ্যাঁ, জলের উদ্ভিদ। আর প্রাণীর ক্ষেত্রে মূলত কি হয়, এরা সামগ্রিক স্থান পরিবর্তন করতে পারে। অর্থাৎ যদি স্থান পরিবর্তন হয়, এ স্থান থেকে বি স্থানে যায়, এ স্থানে থেকে বি স্থানে যায়, তাহলে যদি এক স্থানের থেকে আর এক স্থানে স্থান পরিবর্তন করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেটাকে গমন বলবো। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই দেখবে যে গমন যার হয় বা যে গমন করে তার কিন্তু চলন হয়, কিন্তু চলন করলেই কিন্তু গমন হয় না। হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রে এই চলনটা ঘটে থাকে, কিন্তু কিছু কিছু নিম্ন শ্রেণীয় উদ্ভিদ রয়েছে, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, এই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু আহ, চলন এবং গমন উভয় করতে পারে। আমরা এখানে দেখে নিই চলন এবং গমনের পার্থক্য। স্থান পরিবর্তন করতে পারে, জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, এক স্থানে আবদ্ধ থাকে, এবং গমনের ক্ষেত্রে স্থান পরিবর্তন ঘটে। যে যে ক্ষেত্রে তুমি দেখবে যে চলন এক স্থানে নির্দিষ্ট জায়গায় থেকে এই ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার তার শক্তি ব্যয়টা কম হবে। আর গমন এক স্থান থেকে অন্য স্থানে যখন যাচ্ছে তাহলে অধিক শক্তি ক্ষয় হচ্ছে। আর নির্ভরতা কি, যে গমন ছাড়াও চলন সম্ভব অবশ্যই, আর গমনের সময় কিন্তু চলন অবশ্যই ঘটবে, কারণ তুমি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছ, গমন করছো, চলন তো হবেই। উদাহরণগুলো অবশ্যই দেখবে উদ্ভিদ, জাম, এই সমস্ত প্রবাল, স্পঞ্জ, এবং প্রাণী জগতে স্বাভাবিকত হয়ে থাকে গমন। হ্যাঁ, তো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই ভলবক্স আমি একটু আগে বললাম এটা গমন করে থাকে। আচ্ছা, এই যে উদ্ভিদের চলন, এই উদ্ভিদের চলন স্বাভাবিকত কেন রয়েছে প্রয়োজন, কেন রয়েছে প্রয়োজনীয়তা? দেখো, প্রথম প্রয়োজনীয়তা জলের অনুসন্ধান, আলোক প্রাপ্তি, আত্মরক্ষা এবং প্রজনন। মূলত এই কয়েকটি হচ্ছে উদ্ভিদের চলনের কারণ বা উদ্ভিদের চলনের প্রয়োজনীয়তা। অর্থাৎ একটি উদ্ভিদ বেঁচে থাকার জন্য তার কি কি প্রয়োজন? জল প্রয়োজন, আলো প্রয়োজন, হ্যাঁ, এবং এই যে বেঁচে থাকা এর জন্যই কিন্তু তার চলনগুলো ঘটে থাকে। এছাড়া রয়েছে প্রজনন, অর্থাৎ একটি উদ্ভিদ তার বংশবিস্তার করতে তার কিন্তু পরাগরেণু এবং তার নিষেকের মাধ্যমে কিন্তু করে থাকে। এই যে পরাগরেণুর বিস্তার, এটা কিন্তু তার চলনের মধ্যেই ধরা হবে, আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখব যে উদ্ভিদের যে চলন, এটা স্বাভাবিকত যান্ত্রিক পদ্ধতি, দুটি পদ্ধতিতে হয়। এক, রসস্ফীতি। দুই, বৃদ্ধিজ চলন। রসস্ফীতি কেন বললাম?
আমরা স্বাভাবিকত দেখে থাকি যে লজ্জাপতি গাছের পাতায় যদি টাচ বা স্পর্শ করি তাহলে সেই লজ্জাপতি গাছের পাতাগুলো কি হয়, নুয়ে পড়ে। বনচারালের পাতা দেখেছি, বনচারালের পাতা কেমন দেখতে, একটি মিডিল বরাবর পাতা থাকে, হ্যাঁ, এবং এক দুটি কি থাকে, সাইডে পাতা থাকে। এই যে পাতা দুটো সাইডের পাতাগুলো, এই পাতাগুলো কি হয়, আপ ডাউন করে, নড়াচড়া করে। আচ্ছা, আসবো। আর বৃদ্ধিজ চলন কি, কোষের বিভাজন এবং পরিবর্তনের ফলে উদ্ভিদের কোনো স্থায়ী অংশে বৃদ্ধি ঘটে, যেমন এটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদাহরণ বলতে কি বলবো, যে আলোর দিকে বেঁকে যাওয়া, এটাও কিন্তু বৃদ্ধিজ চলন, অর্থাৎ একটি উদ্ভিদ বৃদ্ধি পাওয়ার জন্য যে চলনগুলি ঘটায় সেটি হচ্ছে বৃদ্ধিজ চলন। ওকে। রসস্ফীতি চলনের কৌশল, কিভাবে এই রসস্ফীতি চলনগুলো হয়। উদ্ভিদ অঙ্গে বিশেষ করে পাতার গোড়ায় পালভিনাস নামক এক স্ফীত অংশ থাকে। কি থাকে, পালভিনাস নামক স্ফীত অংশ থাকে। সেই ক্ষেত্রে এই স্থানটি উদ্দীপনায় বা স্পর্শ পেলে পালভিনাস কোষ থেকে জল কি হয়, নিচে চলে আসে বা আন্তঃকোষীয় স্থানে ফিরে আসে। ফলে কোষের যে রসস্ফীতি চাপ সেগুলো কমে যায় এবং কোষ শিথিল হয়ে পড়ে। এর ফলে কি হয়, পাতা নুয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে আবার ফিরে আসে আগের অবস্থায়। আমি বারবার এই লজ্জাপতি গাছের কথাই বললাম। লজ্জাপতি ক্ষেত্রে কিন্তু প্রায় 20 মিনিট পর কিন্তু আবার পুনরবস্থায় ফিরে আসে। আমরা দেখতে পাচ্ছি যে লজ্জাপতি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, বাড়ির আশেপাশেও দেখতে পাবে, এর যে চলন, এর চলনকে কি বলা হচ্ছে, সিসমোনাস্টিক চলন। লজ্জাপতির পাতা স্পর্শ বা আঘাত পেলে পত্রগুলি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়, আর এটা পুনরায় আবার আগের অবস্থায় ফিরে আসতে 20 মিনিট লাগে। ওকে, জিএনএম এর জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, এটি স্পর্শ উদ্দীপকের প্রভাবে ঘটে। দেখো, আমরা একটু আগে পড়লাম যে উদ্দীপক কেন দেওয়া হয়, মানে উদ্দীপকে সাড়া কেন প্রদান করা হয়, অর্থাৎ এই যে উদ্দীপনায় সাড়া দেওয়া, এটা কিন্তু জীবের আত্মরক্ষার ক্ষেত্রেই ঘটে থাকে। তো লজ্জাপতির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আচ্ছা, লজ্জাপতি গাছের যে বিজ্ঞানসম্মত নাম রয়েছে সেটি হচ্ছে মিমোসা পুডিকা। ওকে। পালভিনাসের রসস্ফীতির চাপের পরিবর্তনের কারণে এটি হয়। এটি উদ্ভিদের এক প্রকার আত্মরক্ষার, কি বললাম, আত্মরক্ষার কৌশল হতে পারে। দ্বিতীয়ত, ডাসমোডিয়াম গ্রেনাস অর্থাৎ বনচারাল। এই বনচারালের ক্ষেত্রে কিন্তু প্রকরণ চলন ঘটে। আমি যে টপিকগুলো দেখাবো সেই টপিকগুলো কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিয়ার, তোমরা ভালো করে পড়ে মুখস্থ করো। দ্বিতীয়ত, আর এর ভিডিও দেখতে হবে না আশা করি, এবং কোনো নোটস বই তৈরি করতে হবে না। ওকে, বা নোটস তৈরি করতে হবে না, নোটসটা তোমাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এর পাতাগুলো কি হয়, একটু আগে বললাম যে মাঝের পাতাটি বড় হয় এবং স্থির থাকে এবং পার্শ্বীয় দুটি পত্রক পর্যায়ক্রমে ওঠানামা করে। এই চলন কোনো বাহ্যিক উদ্দীপক ছাড়াই ঘটে। তার মানে কি, এটি স্বতঃস্ফূর্ত চলন বা প্রকরণ চলন। আমি একটু আগে বললাম যে চলন কিন্তু স্বতঃস্ফূর্ত হয়, একটা হচ্ছে বাহ্যিক হয়। লজ্জাপতির ক্ষেত্রে কিন্তু বাহ্যিক হয়েছে, তাই না? আর বনচারালের ক্ষেত্রে কি হয়, স্বতঃস্ফূর্ত বা অন্ত অন্ত ভেতরে ভেতরে যে হরমোনটিক্যাল যে কাহিনীগুলো হয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রকরণ চলন। ওকে। আচ্ছা, আমরা তো দেখতে পেলাম যে উদ্ভিদের এই যে চলন রয়েছে, এই যে গমন রয়েছে, সাড়া দিচ্ছে, রেসপন্স দিচ্ছে, এই এই জিনিসগুলো কোন মহান ব্যক্তি বা কোন পণ্ডিত তিনি আমাদের সামনে এই উপস্থাপনগুলো করেছেন, অর্থাৎ এই যে আচার্য জগদীশচন্দ্র বসু, মহান বিজ্ঞানী, বাংলার গর্ব তথা ভারতবর্ষের গর্ব, তিনি 1901 খ্রিস্টাব্দে 10ই মে, ভালো করে বোঝো, 10ই মে এই উদ্ভিদের যে প্রাণ রয়েছে সেটি কিন্তু প্রমাণ করেন। কোথায়? লন্ডনের রয়্যাল সোসাইটিতে। এবং তার যে লেখা একটি বই, বিখ্যাত বই, তার নাম হচ্ছে নার্ভাস নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস। ওকে। তিনি প্রমাণ করেন কিভাবে যে বহিস্থ উদ্দীপনায় সাড়া দিতে উদ্ভিদরা সক্ষম। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি দিয়ে তিনি অনেকগুলি গিয়ার এবং কাঁচ নির্মিত ধোঁয়াটে প্লেট দ্বারা এটি প্রমাণ করেন। তিনি এর জন্য একটি বিশেষ দ্রবণ ব্যবহার করেন। কি দ্রবণ? ব্রোমাইড দ্রবণ। কি দ্রবণ? ব্রোমাইড দ্রবণ। কেমিস্ট্রি চ্যাপ্টারে ব্রোমাইড দ্রবণ সম্পর্কে আমি আরও বিস্তারিত আলোচনা করব, আপাতত এইটুকু মুখস্থ রাখো। আচ্ছা, এখানে লেখা আছে, দেখো, ব্রোমাইড দ্রবণ, এই যে ছবিটা দেওয়া আছে ব্রোমাইড দ্রবণের, এটিকে কি করা হয়েছে, উদ্ভিদকে ডুবিয়ে তার মৃত্যুর কাঁপুনি রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দেখো, ভালো করে বোঝো, উদ্ভিদের
কিন্তু মৃত্যুর সময় তার কাঁপুনি, অর্থাৎ সে যে মানুষের মতন বা প্রাণীর মতন যে সাড়া দেয়, রেসপন্স দেয়, এটি কিন্তু আচার্য জগদীশচন্দ্র বসু তিনি প্রমাণ করে দিয়েছিলেন। তিনি 1901 খ্রিস্টাব্দে 10ই মে, ভালো করে মনে রাখো, 10ই মে, ওকে, ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন এবং রেজোনেন্ট আবিষ্কার করেন। তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্রে কি পরীক্ষা করেন বা কি রেকর্ড করেন? তিনি এখানে রেকর্ড করেন যে এই যন্ত্রের মাধ্যমে উদ্ভিদ অতি সামান্য বৃদ্ধি, অর্থাৎ একটা বীজ থেকে, একটা সুপ্ত বীজ থেকে একটা বৃহৎ বৃহৎ একটা উদ্ভিদে যখন পরিণত হয়, সেটা তো একদিনে হয় না। একটা বৃহৎ উদ্ভিদে যখন পরিণত হয়, একদিনে তো পরিণত হয় না, সেটা দীর্ঘদিন এবং খুবই স্লোভাবে এটি বৃদ্ধি হয় ধীরে ধীরে। এই যে ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, এটাকে বহুগুণ করে বড় করে মাপা হয়, মাপেন তিনি এই মেশিনে বা এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রে। রেজোনেন্ট বা রেকর্ডার বা রেজোনেন্ট যন্ত্র যেটা ছিল, তিনি এই যন্ত্রে তিনি উদ্ভিদের উদ্দীপনা বা রেসপন্স বা সাড়া প্রদান নিখুঁতভাবে লিপিবদ্ধ করেন এবং এটা প্রমাণ করেন যে উদ্ভিদও ক্লান্ত হয়। তাহলে প্রশ্ন কিন্তু আসতে পারে যে উদ্ভিদ ক্লান্ত হয়, এটা প্রমাণ করেন কোন যন্ত্রে? বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। রেজোনেন্ট, কি হবে? রেজোনেন্ট। আচ্ছা, মাইন্ড ম্যাপটা একটু দেখে নে, যে উদ্ভিদের চলন আমরা যে আলোচনা করছি, উদ্ভিদের চলন যে আমরা আলোচনা করছি, এটি স্বাভাবিকত কয় প্রকার বা কি কি পদ্ধতিতে উদ্ভিদের চলনগুলি ঘটে আমরা আলোচনা করব। দেখো, উদ্ভিদের চলন স্বাভাবিকত মূলত দুভাবে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে স্বতঃস্ফূর্ত বা উদ্ভিদের উদ্দীপকের চলন, যেটা হচ্ছে অন্তস্থ উদ্দীপকের প্রভাবে, অর্থাৎ হরমোনারিক ব্যাপার। আর বাহ্যিক যে বিষয়টা হচ্ছে আবিষ্ট চলন। দেখো, আমরা এখন আলোচনা কিন্তু করছি না ভেতরে উদ্ভিদে হরমোনের যে ক্রিয়াকলাপ, তার কারণে কিন্তু যে চলনগুলো হয় সেটা কিন্তু আমরা আলোচনা করছি না। আমরা কি আলোচনা করছি? আবিষ্ট চলন, অর্থাৎ বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে চলনগুলো হয় তার ব্যাখ্যা। এই আবিষ্ট চলন স্বাভাবিকত তিন প্রকার। কি কি? এক হচ্ছে ট্যাকটিক, এক হচ্ছে ট্রপিক, আর তৃতীয় হচ্ছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। আমরা সারসংক্ষেপ বলবো, তারপর বিস্তারিত আলোচনা করব। ট্যাকটিক চলনের দুভাগ, একটি হচ্ছে ফটোট্যাকটিক চলন আর দ্বিতীয়টি হচ্ছে ক্যামোট্যাকটিক চলন। তারপরে ট্রপিক চলন, যেটা বলা হচ্ছে ফটোট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন। এবং ন্যাস্টিক চলনে রয়েছে ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সেসমোন্যাস্টিক চলন এবং কেমোন্যাস্টিক চলন। এই হচ্ছে মূল বিষয়। এই যে চলনগুলো দেখতে পেলাম, এই চলনগুলো কিন্তু আমরা উদ্ভিদের বহিস্থ উদ্দীপকের প্রভাবে, কার প্রভাবে? বহিস্থ উদ্দীপকের প্রভাবে আলোচনা করব। ওকে, তারপরে স্বতঃস্ফূর্ত আলোচনা যেটা হবে সেটা হচ্ছে হরমোন টাইপের বা হরমোনের কারণে যে সমস্ত চলনগুলো হচ্ছে সেগুলো। আচ্ছা, প্রথমে আসি ট্যাকটিক চলন। যে বললাম বহিস্থ উদ্দীপক, যেমন আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে বহিস্থ উদ্দীপক। উদ্ভিদ এবং উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। কি বললাম? যে সামগ্রিক স্থান পরিবর্তন মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে কিন্তু চলন, এইটা হচ্ছে হলো ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলা হচ্ছে। ফটোট্যাকটিক চলন এবং কেমোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক বলতে আলো, আর কেমোট্যাকটিক বলতে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক পদার্থের প্রভাবে স্থান পরিবর্তন। আচ্ছা, ফটোট্যাকটিকের যে উদাহরণ সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস এবং ভলবক্স। ভালো করে দেখো, ক্ল্যামাইডোমোনাস এবং ভলবক্স কিন্তু এককোষী শৈবাল, তার মানে এরা উদ্ভিদ জগতেরই একটা জীব। আচ্ছা, এদের ফ্ল্যাজেলা নামক গমনাঙ্গ থাকে। এই যে দেখতে পাচ্ছ ক্ল্যামাইডোমোনাস, এই ক্ল্যামাইডোমোনাসের এটা কিন্তু তোমার হচ্ছে ফ্ল্যাজেলা। এই যে ফ্ল্যাজেলা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্ল্যাজেলা। এই যে ফ্ল্যাজেলা, এই ফ্ল্যাজেলার মাধ্যমে কিন্তু তারা গমন করতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আই স্পট, এটা হচ্ছে আই স্পট। এর মাধ্যমে কিন্তু তার অর্থাৎ দেখার যে কাজ, দেখো উদ্ভিদও কিন্তু দেখে। এর মধ্যে রয়েছে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিওলাস রয়েছে, সেল ওয়াল রয়েছে, সেল মেমব্রেন রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, সব কিছু রয়েছে। আমরা ব্যাখ্যা করছি ধীরে ধীরে। তো এবার এদের যে গমন বা এদের যে চলন, যাই বলো না কেন, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে মানে এটা গমন তথা চলনও বলতে পারো। আচ্ছা, এটা কম আলো থেকে বেশি আলোর দিকে যায়, এটা হচ্ছে পজিটিভ। দেখো এই ক্ষেত্রে কিন্তু এই যে ফ্ল্যাজেলা ক্ষেত্রেও আছে, ফ্ল্যাজেলা এখানেও আছে, হ্যাঁ, এদেরও আই স্পট রয়েছে, এরও আই স্পট রয়েছে। অর্থাৎ ওই ভলবক্স বলো আর ক্ল্যামাইডোমোনাস বলো, একই বিষয়, একই, দুটো আলাদা আলাদা কিন্তু এককোষী শৈবাল। ওকে, আচ্ছা, এরা কিন্তু
ওই ফটোট্যাকটিক চলনের একটি উদাহরণ। আবার খুব তীব্র আলো হলে কিন্তু আবার বিপরীত দিকে ফিরে আসে, এটা কিন্তু নেগেটিভ দিকে, এটা কিন্তু নেগেটিভ। ওকে, যাতে কারণ কি এরা ফিরে আসে, কারণ কি, যাতে কোষগুলি ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, এ পর্যন্ত যার যার বোঝা আহ, বুঝতে অসুবিধা হচ্ছে একটু কমেন্টে জানাবে। আর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি ইনস্টাগ্রামে এসএমএস করবে। আমি তোমাদের সবাইকে ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি রেখে দেবো। তো চলো আর সময় নষ্ট করবো না। আবার দ্বিতীয় পয়েন্ট, কেমোট্যাকটিক চলন, সেটা হচ্ছে রাসায়নিক আকর্ষণ, যেটা হচ্ছে মশ এবং ফার্নের। এক্ষেত্রে দেখো, মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে, কার প্রভাবে, শুক্রোজের প্রভাবে, আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে। গুলিয়ে ফেলা যাবে না কিন্তু। মশের ক্ষেত্রে কি হবে, সুক্রোজ, আর ফার্নের ক্ষেত্রে কি হবে, ম্যালিক অ্যাসিড। এদের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটা কিন্তু কেমোট্যাকটিক বা রাসায়নিক আকর্ষণ। ঠিক আছে, এটি কেন হয়, এটি নিষেকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া। ট্রপিক চলন, আসি মেন বিষয়, যে উদ্দীপকের উৎসের গতিপথ বা ডাইরেকশন বা কোন দিকে যাবে, সেটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের বক্রচলন হয়। এটা হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। এটা স্বাভাবিকত তিন প্রকার: ফটোট্রপিক চলন, যেটা আলোর প্রভাবে হয়; জিওট্রপিক চলন, অভিকর্ষ চলন চলন; এবং হাইড্রোট্রপিক চলন বা জলের জলের জন্য হয়, বৃদ্ধি হয়। মানে বৈশিষ্ট্যগুলি কি হয়, যে এটি একটি বৃদ্ধিজ চলন বা গ্রোথ মুভমেন্ট। ওকে, আর উদ্দীপকের দিক দ্বারা নিয়ন্ত্রিত হয়, অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। ওকে, আচ্ছা, আমি খুব সংক্ষেপে খুব সুন্দর করে বোঝাচ্ছি, যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। এরপরে আসি ফটোট্রপিক বা আলোকবৃত্তি। আলোর উৎসের গতিপথ অনুসারে, ভালো করে বোঝো যে এখানে কিন্তু টপিক বলতে ট্যাকটিক আর টপিকের মতো তফাৎ আছে কিন্তু। ফটো ট্যাকটিক আলাদা, ফটোট্রপিক আলাদা। ফটোট্রপিক হচ্ছে আলোর উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের চলন, নাকি আলোর উৎসের দিকে একেবারে সরাসরি চলে যাওয়া। দেখতেই পাচ্ছ এখানে যে উদ্ভিদটা রয়েছে জানলার পাশে, এক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদ অঙ্গের কিন্তু বডিটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? কেন, নাকি সূর্যের আলো বাইরে রয়েছে তাই বলে। আচ্ছা, কাণ্ডর ক্ষেত্রে কিন্তু অনুকূল এবং মূলের ক্ষেত্রে কিন্তু প্রতিকূল, এবং পাতা কিন্তু তির্যকভাবে থাকে। এর কারণ কি, কারণ কাণ্ডের অন্ধকার দিকে অক্সিন হরমোন বেশি জমে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই কারণটা কিন্তু ভালো করে দেখে নেবে। ওকে, আচ্ছা, এর ফলে কি হচ্ছে, ওই অংশের কোষ বিভাজনে দ্রুত হয়, ওই অংশের কোষ কি হয়, দ্রুত বিভাজন হয়, কাণ্ড আলোর দিকে বেঁকে যায়। এটাই হচ্ছে তার কারণ। আচ্ছা, আলোকবৃত্তি পরীক্ষাটা তোমরা হয়তো তোমাদের টেক্সট বুকে মানে টেক্সট বইয়ে দেখতে পাবে। আচ্ছা, বেশি কথা না বলে দ্বিতীয় পয়েন্টগুলো যাচ্ছি। অভিকর্ষজ বৃত্তি বা জিওট্রপিক, মধ্যাকর্ষণ বা অভিকর্ষণ তার প্রভাবে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রকে অনুসরণ করে উদ্ভিদের যে চলন ঘটে, সেটা হচ্ছে জিওট্রপিক চলন। এটা কিন্তু দুভাগে ভাগ করা যেতে পারে: অনুকূল অভিকর্ষবর্তী এবং প্রতিকূল। অনুকূলের মধ্যে স্বাভাবিকত সব উদ্ভিদের ক্ষেত্রে হয়। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, একটি মাটির টব নিলে, সেক্ষেত্রে একটা উদ্ভিদকে দাঁড় করিয়ে দিবে, দেখবে যে উদ্ভিদটা নিচের দিকে তার শেকড়গুলো যাচ্ছে একদম স্ট্রেট। কিন্তু যদি গাছটি বাঁকা করে দেওয়া হয় টপটিকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শিকড়টা এদিকে না গিয়ে এইভাবে নিচের দিকে যাবে। আর কাণ্ডটা কি হবে, উপর দিকে যাবে, নাকি এদিকে যাবে, ওকে, এদিকে যাবে। আর প্রতিকূলবর্তী কি, সুন্দরী গাছের শ্বাসমূল, শ্বাসমূলগুলো কি হয়, উপর দিকে ওঠে, অর্থাৎ অভিকর্ষের বিপরীত দিকে ওঠে। ঠিক আছে, আচ্ছা, এটা সেই পদ্ধতি যেটা বললাম। আর জলবৃত্তি বা হাইড্রোট্রপিক চলন, জলের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের মূলত চলন, এটাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হ্যাঁ, উদ্ভিদের মূল জল সংগ্রহের জন্য জলের উৎসের দিকে ধাবিত হয়, আর কাণ্ড জলের বিপরীত দিকে হয়, এটি বলে প্রতিকূল জলবর্তী চলন বা হাইড্রোট্রপিক চলন। মূলের ক্ষেত্রে হাইড্রোট্রপিক চলন অভিকর্ষ চলনের চেয়ে বেশি শক্তিশালী হয়। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মূলের ক্ষেত্রে দেখো, একটি গাছের শিকড় অবশ্যই নিচের দিকে যাবে, অভিকর্ষ বলের দিকে যাবে, কিন্তু যদি সেই গাছটির পাশে কোনো পুকুর থাকে, তাহলে দেখতে পাবে সেই শিকড়গুলো পুকুরের দিকে যাচ্ছে। অর্থাৎ অভিকর্ষের চলনের থেকেও হাইড্রোট্রপিক বা জলবৃত্তি যে চলন, সেটি কিন্তু বেশি শক্তিশালী হয়ে থাকে। ওকে, আচ্ছা, এটি সেই পরীক্ষা। নোটসগুলো তোমরা সকলে পেয়ে যাবে ডেসক্রিপশনে। আচ্ছা, এরপরে আসি লাস্ট, যে সেটি হচ্ছে নাস্তিক চলন বা উদ্দীপকের তীব্রতার অনুযায়ী উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এটি স্বাভাবিকত চার প্রকার: ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন এবং কেমোন্যাস্টিক চলন। কি কি বৈশিষ্ট্য থাকে?
উদ্ভিদের উদ্দীপকের দিক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। অর্থাৎ এর আগে আমরা কি দেখলাম, ফটোট্রপিক চলন, হ্যাঁ, হাইড্রোট্রপিক চলন, তারপর তোমার জিওট্রপিক চলন। এরা কারা? এরা কিন্তু উদ্ভিদের দিকের উপর নির্ভর করে, অর্থাৎ যে দিকে তার আকর্ষণ যাচ্ছে তার উপর নির্ভর করছে, কিন্তু উদ্দীপকের দিক সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয় না ন্যাস্টিক চলনে। আচ্ছা, এটি সাধারণত অক্সিন হরমোনের দ্বারা প্রভাবিত। বলেছে এখানে কি, ওই যে অক্সিন হরমোনের প্রভাবে সাধারণত হয়ে থাকে না। কারণ কি বলেছে দেখো, অক্সিন হরমোনটা কিন্তু হরমোনের ভেতরে অভ্যন্তরীণ কিন্তু ঘটনা। আচ্ছা, এটি কি বলেছে, এক প্রকার রসস্ফীতিজনিত বা বৃদ্ধিজ চলন হতে পারে। ওকে, ন্যাস্টিক চলন এবং থার্মোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টিক চলনের যে আলোর তীব্রতা পদ্ম ও সূর্যমুখী দিনের তীব্র আলোতে ফোটে, কম আলোতে মুদে যায়। যেমন জুঁই সন্ধ্যামালতি কম আলোতে ফোটে, বেশি আলোতে মুদে যায়। সূর্যমুখী ফুল দেখে থাকবে, সন্ধ্যামালতি দেখবে সন্ধ্যার সময় ফোটে এবং দিনের বেলা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু উল্টো। আচ্ছা, থার্মোন্যাস্টিক কি, যে উষ্ণতার তীব্রতার উপর, উষ্ণতার তীব্রতা বলতে কি, যে তোমার টেম্পারেচারের কতটা পরিমাণ সেটার উপর নির্ভর করে কিন্তু ফুলগুলো ফোটে। টিউলিপ ফুল এটি বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় মুদে যায়। আচ্ছা, এই যে ঘটনাটা শীত প্রধান দেশে এই চলনটা বেশি ঘটে। আচ্ছা, সিসমোনাস্টিক এবং কেমোনাস্টিক। সিসমোনাস্টিক স্বাভাবিকত প্রথমেই বলেছি স্পর্শ আঘাত লজ্জাপতি ক্ষেত্রে ঘটে থাকে। এর বিজ্ঞানসম্মত নাম কি, মিমোসা পুডিকা। আর কেমোনাস্টিক কি, সূর্য শিশির এবং কলসপত্রী। এ হচ্ছে সূর্য শিশির আর এ হচ্ছে কলসপত্রী। ওকে, তো এটা কি হচ্ছে, রাসায়নিক চলন বা কেমোনাস্টিক চলন। কি হয়, উদ্ভিদের পাতা পতঙ্গের যে শরীরে প্রোটিন রয়েছে সেই প্রোটিনের সংস্পর্শে এলেই সেই পাতা কি হয়, বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করে। আর এভাবেই উদ্ভিদঙ্গের চলন ঘটে থাকে, সেটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। আচ্ছা, এবার সরাসরি যে পার্থক্য আলোচনা করব সেটি হচ্ছে চলনের প্রকৃতি। প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে চলনের প্রকৃতি। সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আমরা প্রথমেই দেখেছি ক্লামাইডোমোনাস ও ভলবক্স, এরা কিন্তু স্থান পরিবর্তন করছিল, কিন্তু ট্রপিক চলনে অঙ্গজ বক্র চলন হচ্ছে। অর্থাৎ সূর্যের আলোর দিকে যাচ্ছে, কেউ জলের দিকে যাচ্ছে, হ্যাঁ, কেউ অভিকর্ষের দিকে যাচ্ছে। আর ন্যাস্টিক চলনে অঙ্গজ চলনই ঘটছে, কিন্তু এটা কিন্তু তীব্রতার উপর, উষ্ণতার তীব্রতার উপর। ওকে, আচ্ছা, এই যে ট্যাকটিক চলন, এই ট্যাকটিক চলনে উদ্দীপকের ভূমিকা কে নিচ্ছে, তীব্রতা ও গতিপথ উভয়ই প্রভাব নিচ্ছে। মানে এই যে তীব্রতা এটা হচ্ছে একটা উদ্দীপক, আর গতিপথ এরা কিন্তু উভয়ই নিচ্ছে। কিন্তু ট্রপিক চলনের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র গতিপথ, আলোটা কোন দিক থেকে আসছে, জলটা কোন দিক থেকে যাচ্ছে এর উপর নির্ভর করছে। কিন্তু ন্যাস্টিক চলনে শুধুমাত্র তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে উভয় ক্ষেত্রে কি হবে, ট্যাকটিক, আর শুধুমাত্র গতির ট্রপিক, এবং ন্যাস্টিক হচ্ছে তীব্রতা। তৃতীয় যে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, হরমোনের কোনো ভূমিকা নেই। আমরা প্রথমে দেখলাম যে ট্যাকটিক চলনে হরমোনের কোনো ভূমিকা নেই, অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটি, ট্রপিক চলন। আচ্ছা, হরমোনের ভূমিকা থাকে না আরেকটি, সেটি হচ্ছে ন্যাস্টিক চলন। উদাহরণ হিসেবে আমরা দেখেছি শৈবাল, যেটাকে বললাম ক্যামাইডোমোনাস এবং ভলবক্স। আচ্ছা, আর ট্রপিক চলনে কাণ্ডের আলোক বৃদ্ধির দিকে যাওয়া বা শিকড়ের নিচের দিকে মাটির দিকে যাওয়া, বা জলের দিকে যাওয়া। আর ন্যাস্টিক চলনে দেখলাম পদ্ম ফুল ফোটা, টিউলিপ ফুল ফোটা, এই যে উদাহরণগুলো। ওকে, আচ্ছা, এবার এই চ্যাপ্টার সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলির মধ্যে এই তিনটি প্রশ্ন, মানে এই যে প্রথম পার্ট, চ্যাপ্টারের প্রথম পার্ট ভিডিও, সেটি সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এই তিনটি। আর কিন্তু প্রশ্ন না পড়লেও চলবে। ওকে, লজ্জাপতি পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে কেন, এই চলনটি কোন প্রকৃতির, একটি পরীক্ষার সাহায্যে উদ্ভিদের জিওট্রপিক এবং অভিকর্ষ চলন বুঝিয়ে দাও চিত্রসহ, এটি 5 নম্বরের। ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলনের মধ্যে তিনটি প্রধান পার্থক্য বলো। সুন্দরী গাছের শ্বাসমূল কি ধরনের চলন দেখা যায়, একটু আগে বললাম সুন্দরী গাছের শ্বাসমূল আমরা দেখতে পাই, কি দেখতে পাই, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, যেটা হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে ঘটে থাকে। ওকে, আচ্ছা, আর সংক্ষেপে যে প্রশ্নগুলো রয়েছে সেটি হচ্ছে গমনে সক্ষম উদ্ভিদ, ভলবক্স, আর কি ছিল, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। ওকে, গমনে প্রাণী স্পঞ্জ, জগদীশচন্দ্র বসু যে যন্ত্র আবিষ্কার ক্রেস্কোগ্রাফ। ঠিক আছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে
অক্সিন, ঠিক আছে, ট্রপিক চলন। লজ্জাপতি গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিমোসা পুডিকা। হ্যাঁ, পতঙ্গভুক্ত উদ্ভিদ সূর্য শিশির। আর কি ছিল, কলসপত্রী ছিল, কলসপত্রী। টিউলিপ ফুলে কোন চলন ঘটে, এটা হচ্ছে থার্মোনাস্টিক চলন। আচ্ছা, এবার রিভিশন করে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই যে রিভিশন এবং প্রশ্ন, এটি কিন্তু সর্বদা জিএনএম এবং এএনএম প্রবেশিকা পরীক্ষার জন্য। আচ্ছা, প্রথমে কি দেখলাম, সংবেদনশীলতা। তারপরে কি দেখলাম, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। সংবেদনশীলতা কি, উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, তাকে সংবেদনশীলতা বলা হয়। যেমন অঙ্কুরোদ্গম, এটাও একটা সংবেদনশীলতা, তাই না? জল যদি না পায়, আলো যদি না পায়, তাহলে সেই বীজটি তো সুপ্ত অবস্থায় থাকবে, সেই ক্ষেত্রে তো গাছটা বড় হবে না, বা সেই বীজের অঙ্কুর তো বেরোবে না। তাহলে বাইরে থেকে উদ্দীপক উদ্দীপিত হচ্ছে বা উদ্দীপকের প্রভাব নিচ্ছে, তাই এটা সংবেদন হচ্ছে। আচ্ছা, বাহ্যিক উদ্দীপকগুলো কি কি, তাপ, আলো, অভিকর্ষ বল, হ্যাঁ, জলও হতে পারে এক্ষেত্রে। আচ্ছা, অভ্যন্তরীণ কি, হরমোন। প্রথমে বলবো হরমোন। হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। আচ্ছা, চলন গমনের পার্থক্য, ঠিক আছে। আর চলন গমনের পার্থক্য, ধারণা, এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া যায়, আর এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া যায় না, স্থানান্তরিত হতে পারে, শক্তি কম খরচ হয়, কি করে কি হয়, অঙ্গ প্রত্যঙ্গ, সবই আমরা দেখলাম। এই নোটসগুলো তোমরা সকলেই পেয়ে যাবে, আমি প্রোভাইড করে দেবো, ওকে। আচ্ছা, তারপরে কি আসি, লজ্জাপতি গাছের স্পর্শ করলে রসস্ফীতির চাপ হয়, হ্রাসের কারণে পাতা বুঝে যায়, একে বলা হয় সিসমোনাস্টিক চলন। বনচারাল, আচ্ছা, একে বলা হচ্ছে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্টস। একে কি বলা হচ্ছে, ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্টস। পার্শ্বীয় পত্রফলক দুটি রসস্ফীতি চাপের তারতম্যের ফলে নির্দিষ্ট ছন্দে ওঠানামা করে, অর্থাৎ বনচারালের ক্ষেত্রে কি হয়, এরকম পাতা থাকে এবং এরকম থাকে। তো এই যে স্টেট বরাবর যে পাতাটি রয়েছে, এটি কিন্তু কোনো নড়াচড়া করে না বা কোনো পরিবর্তন হয় না। নড়াচড়া করে শুধুমাত্র এই দুটো, এই দুটো পাতা, এই দুটো পাতা কিন্তু নড়াচড়া করে, ওকে। আচ্ছা, জগদীশচন্দ্র বসু তিনি কি প্রমাণ করেন, যে উদ্ভিদরাও বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিতে সক্ষম। তার আবিষ্কৃত যন্ত্রের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। 1901 খ্রিস্টাব্দের 10ই মে লন্ডনের রয়্যাল সোসাইটিতে তিনি এটি প্রমাণ করেন। আচ্ছা, ট্রপিক চলন রয়েছে মূলত, তারপর ট্যাকটিক চলন রয়েছে, ট্রপিক চলন রয়েছে, ন্যাস্টিক চলন রয়েছে। ট্রপিক চলন কি, সামগ্রিক স্থান পরিবর্তন হয়। আর ট্রপিক চলন কি, উদ্দীপকের গতিপথ অনুসারে বক্রচলন হয়, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। উদাহরণগুলো কি দেখলাম, ফটোট্যাকটিক শৈবাল, যেটা ক্ল্যামাইডোমোনাস ভলবক্স, ফটোট্রপিক জিওট্রপিক, এবং ফটোন্যাস্টিক পদ্ম এবং টিউলিপ, এগুলো দেখলাম। আচ্ছা, তারপরে আমরা নোটসগুলো পেয়ে যাব। এমসিকিউগুলো প্র্যাকটিস করি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে, কিছু ফুল, তোমরা স্ক্রিনশট নিতে পারো ভিডিওটি পজ করে, হ্যাঁ, আমি তোমাদের একটু পরে পরে শোনাচ্ছি। দেখো, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি পদ্ম। এই যে চলন, এটি হচ্ছে ফটোন্যাস্টিক চলন। কি চলন, ফটোন্যাস্টিক চলন। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্নটি বলেছে, সূর্য শিশিরের কোর্সিকা, অর্থাৎ সূর্য শিশিরের যে পাতা, উদ্ভিদ যে রয়েছে, সেই উদ্ভিদের গায়ে কোর্সিকা পতঙ্গ দেহের সংস্পর্শে বেঁকে যাওয়ার কারণ কি? কারণ সেই ক্ষেত্রে কেমোনাস্টিক চলন ঘটে, এবং কেমোনাস্টিক চলনে যে উদ্ভিদটি বা তোমার সূর্য শিশির, সেই পতঙ্গের দেহে প্রোটিন, কি বললাম, প্রোটিন, প্রোটিনকে আঁকড়ে ধরে, অর্থাৎ প্রোটিন এক ধরনের কি রাসায়নিক পদার্থ, সেই প্রোটিনের প্রভাবে সে কি করে, আটকে রাখে। ট্রপিক চলন সম্পর্কে কোনটি সঠিক? আচ্ছা, এখানে টাইপিং একটু মিস্টেক আছে, কোনো ব্যাপার না। আবিষ্ট বক্রচলন, এখানে কি বলা হয়েছে, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। ট্রপিক চলন বলতে কি, ট্রপিক চলন হচ্ছে আবিষ্ট বক্রচলন। আচ্ছা, কাশ্মীরের টিউলিপ ফুলের ন্যাস্টিক চলন কি চলন? থার্মোন্যাস্টিক চলন। জগদীশচন্দ্র বসু পরীক্ষা থেকে কি জানা যায়? সংবেদনশীলতা জানা যায়। ভলভক্সের আলোর দিকে অগ্রসর হওয়া কোন চলন? ফটোট্যাকটিক চলন। জীবের সাড়া প্রদানের ক্ষমতায় কি বলে? সংবেদনশীলতা। উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে কি বলা হয়? উত্তেজিতা। একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন। স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী স্পঞ্জ এবং সাগর কুসুম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, স্পঞ্জ এবং সাগর কুসুম, এটিকে
5 স্টার দিতে পারো। ওকে। স্থান পরিবর্তনে অক্ষম, দেখো প্রাণী কিন্তু সেটি অক্ষম স্থান পরিবর্তন, স্পঞ্জ এবং সাগর কুসুম। তোমরা খাতা বের করে এই প্রশ্নগুলো লিখে নাও। হ্যাঁ। রোটেশন দেখা যায় কোন পাতার কোষে, পাতা শ্যাওলা। সার্কুলেশন বা আবর্ত গতি দেখা যায় কুমড়োর কাণ্ড রোমে, অর্থাৎ কুমড়োর যে কাণ্ড রয়েছে সেই ক্ষেত্রে। কোন উদ্ভিদের গমন দেখা যায়, ক্লামাইডোমোনাস, এর সাথে ভলভক্স। লজ্জাপতি পাতা স্পর্শ করে নুয়ে পড়ে, এটি হচ্ছে সিসমোনাস্টিক। উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের দেহে স্থান পরিবর্তনকে বলা হয় ট্যাকটিক চলন। উদ্ভিদঙ্গের চলন যখন আলোক উৎসের দিকে হয় তখন তাকে ফটোট্রপিক বলা হয়। উদ্ভিদের মূল চলন সাধারণত কোন দিকে হয়ে থাকে, অভিকর্ষের অনুকূলে। হ্যাঁ, জলের অনুকূলে উদ্ভিদ চলন ঘটে কোন অঙ্গে, মূলে। উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণের সময় অংশ নেয় কোন হরমোন, অক্সিন হরমোন। অক্সিনের আরেকটি নাম হচ্ছে আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল বাংলায় লিখে দিলাম, হ্যাঁ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে। সূর্যমুখী ফুলের তীব্রতা হয় সেটা হচ্ছে ফটোনাস্টিক চলন। জুঁই ফুল কম আলোতে ফোটে, কোন ফুল কম আলোতে ফোটে, জুঁই ফুল কম আলোতে ফোটে, এটা হচ্ছে নেগেটিভ ফটোনাস্টিক চলন। বনচারাল পার্শ্বফলক দুটি ওঠানামা করে, এটি হচ্ছে প্রকরণ চলন। কেমোনাস্টিক চলনের উদাহরণ কি, সূর্য শিশিরে পতঙ্গ ধরা। আচ্ছা, এছাড়াও একটি উদাহরণ রয়েছে সেটি হচ্ছে কলসপত্রী, কলসপত্রী। আচ্ছা, পতঙ্গের স্পর্শে সূর্য শিশির কোর্শিকা বেঁকে যাওয়া, এটি হচ্ছে কেমোনাস্টিক চলন। উদ্ভিদের মূলে জলের বৃদ্ধি পাওয়া, এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। ক্লামাইডোমোনাসের আলোর দিকে গমনকে কি বলা হয়, ফটোট্যাকটিক চলন। নেগেটিভ ফটোট্রপিজম দেখা যায় উদ্ভিদের কোন অঙ্গে, মূলে। কেন বললাম, দেখো ফটোট্রপিজম আলোর ক্ষেত্রে এই ঘটনা ঘটে, কিন্তু মূল কিন্তু নিচের দিকে ঘটে, মানে নিচের দিকে এগিয়ে যায়, অর্থাৎ গমন হয়, তাহলে মূল নেগেটিভ হবে। অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন চলন, ট্রপিক চলন। জিওট্রপিক চলনের উদ্দীপক অভিকর্ষ। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যাওয়া, এটি হচ্ছে কেমোট্যাকটিক চলন। আচ্ছা, জগদীশচন্দ্র বসু ব্যবহৃত যন্ত্রের নাম কি, ক্রেস্কোগ্রাফ। আচ্ছা, বিকল্পে ক্রোমোগ্রাফ ব্যবহৃত হয়। ট্যাকটিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক, এটি গতিপথ এবং তীব্রতার উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিওট্রপিক চলনের উদ্দীপক কি, অভিকর্ষ বল। সূর্যমুখী ফুলের সূর্যের অবস্থানের উপর নির্ভর করে, এটি দিক পরিবর্তন হলো হেলিওট্রপিক এবং ফটোট্রপিক। হেলিওট্রপিকের অপর নাম কি, ফটোট্রপিক। তাহলে ফটোট্রপিক অপর নাম কি, হেলিওট্রপিক। লজ্জাপতি পাতা গুটিয়ে যায় রসস্ফীতির কারণে, পালভিনাস কোষ, কি কোষ, পালভিনাস কোষ। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেরি করব না। বনচারাল সম্পর্কে কোনটি সঠিক নয়, এটি হচ্ছে সিসমোনাস্টিক, কিন্তু বনচারালের ভুল তথ্য। সিসমোনাস্টিক কার জন্য, লজ্জাবতী, কি বললাম, লজ্জাবতী উদ্ভিদের জন্য সিসমোনাস্টিক। তাহলে বনচারালের ক্ষেত্রে প্রকরণ চলন, কি চলন, প্রকরণ চলন, প্রকরণ চলন। ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত কোন উদ্ভিদ, বনচারাল। হ্যাঁ, ফার্ন এবং কচুর পাতা গোটানো অবস্থা থেকে ধীরে ধীরে বিস্তৃত হয়, এটি হচ্ছে এপিনেস্টিক চলন। লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল কোন চলন, এটি হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। এবং শৈবালের ফটোট্যাকটিক চলন সাহায্য করে চক্ষুবিন্দু। আমি প্রথমেই যে ক্ল্যামাইডোমোনাস আঁকিয়েছিলাম, সেই ক্ল্যামাইডোমোনাসে কিন্তু আই স্পট ছিল, কি ছিল, আই স্পট, আই স্পট, অর্থাৎ সেটি কিন্তু চক্ষুবিন্দু, ঠিক আছে, চলনে সাহায্য করে শৈবালে। আচ্ছা, ফটোট্রপিকের অপর নাম কি, হেলিওট্রপিক। প্রকরণ চলনে দেখা যায় কার মধ্যে, বনচারালে বা ডেসমোডিয়াম গ্রেনাস। এবং অভিকর্ষ প্রতিকূল চলন দেখা যায় উদ্ভিদের কোন অংশে, সুন্দরী গাছের শ্বাসমূলে। প্রধান মূলে অভিকর্ষ অনুকূলে চলন ঘটে অর্থোজিওট্রপিজম। আচ্ছা, আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে শাখা মূলে 45 ডিগ্রি কোণে বৃদ্ধিকে বলা হয় প্লাজিওট্রপিজম। দেখো যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু এএনএম এবং জিএনএম, এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বেছে বেছে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, তোমরা প্রতিদিন ভিডিওগুলো দেখো এবং কোশ্চেনগুলো সলভ করো। আশা করি আগামী বছরে তোমরা অবশ্যই জিএনএম এবং এএনএম এ চান্স পেয়ে যাবে, 100% তোমাদের গ্যারান্টি দিচ্ছি আমি। ওকে। ক্লিনোস্ট্যাট দ্বারা কি মাপা হয়, জিওট্রপিজম চলন। পোস্ত এবং সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে, এটি হচ্ছে অনুকূল আলোকবর্তী। হাসনু হানা ফুল রাত্রে ফোটে, এটি হচ্ছে প্রতিকূল আলোকবর্তী। এটি একটি ফুলের নাম। আলো ও উষ্ণতার প্রভাবে ঘটা
চলনকে কি বলা হয়? নিকটিন্যাস্টিক বলা হয়। স্লিপ মুভমেন্ট দেখা যায় অক্সালিস, একাকিয়া এবং মার্সিলিয়া। এটি হচ্ছে এই উদ্ভিদটি, আর এটি হচ্ছে আমি তোমাদের ছবি দিয়ে দিয়েছি, তোমাদের ছবি দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে অক্সালিয়াস, অক্সালিয়াস হচ্ছে এইটা, একাকিয়া হচ্ছে এইটা এবং মার্সেলিয়া হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং এটা 3 নাম্বার। তোমরা পিডিএফ পেয়ে যাবে অবশ্যই। আচ্ছা, আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন ধরনের চলন নিয়ন্ত্রণ করে? ফটোট্রপিক এবং জিওট্রপিক। তার মানে কি? ট্রপিক চলন। তার মানে কি চলন? ট্রপিক চলন। আচ্ছা, চলনের সময় স্থান পরিবর্তন হলে তাকে কি বলবো? ট্যাকটিক চলন বলা হবে। আচ্ছা, ফ্ল্যাজেলার সাহায্যে গমন দেখা যায় কোনটিতে? ভলবক্স এবং ক্ল্যামাইডোমোনাস উভয়ের ক্ষেত্রেই কিন্তু দেখেছি আমরা, তাই না? বাহ্য উদ্দীপনার নিরপেক্ষ চলনকে কি বলা হয়? স্বতঃস্ফূর্ত চলন। দেখো বাহ্যিক উদ্দীপনার নিরপেক্ষে, অর্থাৎ বাইরে থেকে যদি হয় তাহলে স্বতঃস্ফূর্ত চলন। আচ্ছা, জলের লিলি তীব্রতা আলোয় খোলে এবং কম আলোতে বুঝে যায়, এটি হলো ফটোন্যাস্টিক, তীব্রতার উপর নির্ভর করছে, ন্যাস্টিক চলন। আচ্ছা, পালভিস আসলে কি? স্ফীত পত্রমূল। ওকে। আচ্ছা, আজকের পাঠের যে সারসংক্ষেপ, দেখো উদ্ভিদ মূলত 3 প্রকারে চলে। এক হচ্ছে ট্যাকটিক চলন, দ্বিতীয় হচ্ছে ট্রপিক চলন এবং তৃতীয়টি হচ্ছে ন্যাস্টিক চলন। ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত। ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, আর ট্রপিক চলন উভয়ের ক্ষেত্রেই হয়। আচার্য জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের প্রাণ এবং সংবেদনশীলতা প্রমাণ করেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। অসুবিধার কিছু নেই। যার যেখানে প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো জিনিস ছাড়া পড়ে বা কোনো টপিক যদি বাদ যায় অবশ্যই আমাকে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই বিষয়গুলো আলোচনা করে দেব। ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো। শুভকামনা।